তেলে ভিজে। তাহলে ওই কাগজটা পুরীর মধ্যে, পুরীর থেকে যে তেলটা চুষে নিল, এখন পুরীর থেকে, পুরী তো চাপ দাও নাই, পুরীর চাপ দিয়ে তেলটা বাইক করে দিয়ে তুমি কাগজে দাও নাই, দিছো? তুমি পুরীর উপরে আজ থেকে একটা টিস্যুটা রাখছো, টিস্যুটা ভিজে গেছে। কেন ভিজে গেছে? কারণ টিস্যু পুরী থেকে তেলটা শুষে নিছে। কেন শুষে নিছে? কারণ টিস্যুর মধ্যে তেলের ঘনত্ব কম, আর পুরীর মধ্যে তেলের ঘনত্ব বেশি। এই কারণে টিস্যু থেকে তেলটা অনেক গেছে। এটাই হচ্ছে ডিফিউশন। বেশি থেকে কম দিয়ে গেল, ঠিক আছে না? তাহলে ব্যাপন, ব্যাপন ইংলিশে তো ডিফিউশন। তুমি তো বুঝছো, ও তো বুঝে না, আর একটু ভালো করে বুঝাই পেলাম যে ডিফিউশনটা কি। এখন ক্লিয়ার হইছো? এখন ক্লিয়ার হইছো? আচ্ছা, কেন আমি টিস্যুর উদাহরণ দিলাম, তার কারণটা বোঝার চেষ্টা করো। টিস্যুর উদাহরণ দিচ্ছি আমি সচেতনভাবে, তার কারণটা বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা করো যে এই যে হাড্ডিটার মধ্যে রক্ত বেশি আর এটার মধ্যে রক্ত নাই, তখন হাড্ডির থেকে ওই ব্যাপন আকারে এই যে পুরি, যেমন টিস্যু যেমন পুরি থেকে তেল নিছে, অনুরূপভাবে এটা হচ্ছে টিস্যু, এটা হচ্ছে পুরি, পুরীর থেকে তেলটা ডিস্কে গেছে। কথাটা বুঝতে পারছো? তাহলে পুরি আর টিস্যুর ঘর চিন্তাটা মাথায় সবসময় রেখে দিবে, কালারগুলো বুঝতে পারছি। আর কোনোদিন এই ডিফিউশন ভুলাবে না। তাহলে এখন খেয়াল করো, এবার ধরো তাসফিয়া বসে আছে অনেকক্ষণ ধরে, নড়াচড়া করতেছে না। তাহলে তার ফলে এই যে নাড়াচাড়া না করার কারণে তখন এই ডিস্কের মধ্যে রক্ত চলাচলটা ঢুকে নাই তো, আর বুঝো নাই, রক্তটা ঢুকে নাই তো। যার ফলে যখন রক্ত ঢুকবে না, তখন আস্তে আস্তে ও মৃত শুকিয়ে যাবে, ওর ডেট হয়ে যাবে। এরকম হইতে হইতে এখন ধরো এই ট্রান্সফার প্রসেস এটার সাথে লেগে গেছে, লেগে যা গেলে এটাকে মুভমেন্ট হবে, হবে তো না। তুমিও তো নড়াচড়া করবে, ওইটা তো নড়বে না। তারপর এই কারণে এই ডিসটা কি হবে, আস্তে শুকিয়ে যাবে, ডিজেনারেশন। এই কারণে যেখানে ডিজেনারেটিভ ডিজিজ অফ L5S1 ভার্টিব্রাতে বেশি হবে। কেন হবে? কারণ এটা ফিউজড হয়ে আছে, সেক্টরালাইজেশন ফিউজড হয়ে আছে। এই কারণে যে এই অংশে কি দেখা যাবে বেশি? ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ, ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ, DDD। এবার আসো আরো কথাবার্তা, বায়োমেকানিক্যাল প্রবলেম। বায়োমেকানিক্যাল প্রবলেম হবে তুমি যদি একটা টাইট রাখো আর একটা কাজ করতে পারবে না। কথার কথা, তোমার শোল্ডার টাইট, তোমার শোল্ডারটা টাইট। এখন তুমি চাচ্ছ যে হাতটা নিয়ে, খুব খেয়াল করো, তুমি যখন চাচ্ছ বায়োমেকানিক্যাল বুঝাইতে চাচ্ছি, ভাইবে বাড়ি প্রশ্ন উত্তর দিতে পারো না তোমরা, দুঃখটা লাগে ওই জায়গায়। আমরি বাংলা ভাষা ক্লাস হচ্ছে, আমরি বাংলা ভাষা উদাহরণ দেওয়া হইতেছে, এই কথা বলে সুন্দর ভাইবে বলে বলতে পারো না। বলতে না পারো মানে কি তোমার কনসেপ্ট ক্লিয়ার না? আমি তো পেঁচাবো, পেঁচাই আমি দেখবো তুমি বুঝছো কি না। তুমি না বলতে পারতেছো না মানে কি তুমি বুঝো নাই? আমি তো তোমার তাত্ত্বিক কথা শব্দ মতো শুনতে চাই নাই, আমি তো ডেফিনেশন শুনতে চাই না, আমি তুমি বুঝতে চাই তুমি বুঝো কিনা। এই উল্টা পাল্টা ঘুরে দুলি তুমি আর কথা বলতে পারো না। বুঝতে পারছো কথা না? আচ্ছা, এবার ধরো আমার এই শোল্ডার টাইট, কারণ আমি হাতটা নিয়ে আমি এই রডটা ধরবো, আমি হাতটা দিতে পারতেছি না, তাহলে আমি কি করবো? এরকম করবো না? আচ্ছা, এই যে করলাম, এর ফলে কি হয়েছে? আমার পেট্রোস মেজরে প্রচন্ড চাপ পড়ছে। এবং লক্ষ্য করো, এরপর একটা মধ্যে কাজ চাপ করে আমার ডাউন সাইডে ল্যাটিস মাস ডট সাইড অ্যাবনর্মাল মুভমেন্ট হয়েছে, বুঝছি কিনা? এই যে একটা প্রবলেমের কারণে অন্যান্য মাসেলগুলি, অন্যান্য জয়েন্টে, অন্যান্য লিগামেন্টে যে পরিবর্তন সাধিত হয়, এটা বায়োমেকানিক্যাল প্রবলেম। এরকম হওয়ার কথা না, আমি যাবো নিব, এখানে আমার সমস্ত মাসেলগুলো একটা সুন্দর হেলদি একটা মুভমেন্ট হবে, তা কি হয়? হয় না। এটাই হচ্ছে প্রবলেম। এবং যখনই সেক্রেটারাইজেশন, তখন এই ঘটনাগুলো এই রোগীর কাছে এগুলি করবে, আর এইটাই হচ্ছে বায়োমেকানিক্যাল প্রবলেম। এখন ভাইবা বলবো তুমি বায়োমেকানিক্যাল প্রবলেম বুঝাও আমারে, আর অ্যাটলিস্ট এই উদাহরণটাই দাও, এই উদাহরণটাই দাও যে স্যার এই ঘটনাগুলি ঘটে, তাহলে তো বুঝলাম যে একটা উদাহরণ তোমার মাথায় জানা আছে, তুমি আর 10টা উদাহরণ বা ভবিষ্যতে তুমি মিলাই দিতে পারো। একের আকাশ থেকে বলে মনে দুনিয়াদারি কিছু হিসেব। আসো, এবার আসো পশ্চার রেঞ্জ অফ মোশন লিমিটেড। রেঞ্জ অফ মোশন কি লিমিটেড হবে? অবশ্যই লিমিটেড হবে। পশ্চার কন্ট্রোল প্রবলেম হবে না? পশ্চার কন্ট্রোল প্রবলেম হবেই। আচ্ছা, স্কোলোসিস কি হবে? স্কোলোসিস কারে বলে? কি বাঁকা?
দেখাও একটু বাঁকাটা কেমন হয়, দেখাও, অভিনয় করে দেখাও। তুমি বুঝলে, বাঁকা কি বাঁকা, সে কিরকম বাঁকা দেখাও, নাও। না ভুল হলে তখন তো শিখার সময় আছে, বলো সমস্যা কি, ভুল হলে তো আর ভুলবা না। আজকে যদি ভুল করলে জীবন আর ভুল হবে না। হ্যাঁ দেখাও দেখাও দেখাও, তুমি দেখাও না, দেখাও। ভুল করো, ভুল করতে শিখবা। এটা কি, এই এটা কি বাঁকা স্কলারশিপ হয়েছে? কেমন হইলো? এটা ডেভিয়েশন হয়েছে, এটা স্কলারশিপ না। নিয়ে পারবা? তুমি দেখাও। এই যে এইটা ঠিক আছে, এই এই এখন খেয়াল করো, দুইটা কিন্তু দুই বিষয়, বোঝার চেষ্টা করো। এরিমা বুঝো, ধরো এটা যদি এরকম হইলো, এটা কিন্তু স্কলারশিপ না, এটা ডেভিয়েশন। স্কলারশিপ এই অংশটা বাঁকা গেছে, এটা স্কলারশিপ। অথবা এটা ধরো এরকম হয়েছে, আর এটা যদি হয় এরকম, কি হবে এটা? এখানে ডেভিয়েশন, তো এটা কি কাইফোসিস। এটা যেরকম তার কাইফোসিস। কেমন কোন শর্ত আছে নাকি কাইফোসিস কার উপর হবে? লর্ডসের শর্ত আছে। লর্ডোসিস হলো সোজা হয়ে যায়, লর্ডোসিস মানে হলো সোজা। এটা কালকে পড়াবো আমরা, সোজা হয়ে যাও। ধরো এটা এরকম বাঁকা থাকবে, এটা এটা বাঁকা নর্মাল, এরকম বাঁকা থাকার কথা নর্মাল, বাঁকা থাকার কথা নর্মাল, কোনো কারণে এটা সোজা হয়ে গেছে, দ্যাট ইজ দ্য লর্ডোসিস। এটা কি, এটা শেষ। কাইফোসিস হলো যদি বেশি সামনে দিকে চলে আসে, এটা হলো কাইফোসিস। স্কুলোসিস হলো যদি কোনো একদিকে বাঁকা হয়ে যায়, আর এটা হলো ডেভিয়েশন। বাস, আর আর পারছে আমার ক্লাস দিতে দাও। আর বলবা, বলো কি বলতে চাও, খুব যদি সাবজেক্টিভ আলোচনা না হয় তাহলে নিব না। বলো কি, হাইপার হাইপারলোডিস কালকে পড়াবো, এটা বিশাল আলোচনা কালকে হবে। আজকে আমরা পড়তেছি সেকুলারাইজেশন। কি পড়তেছি? আল্লাহুম্মা রাব্বানা। এবার খেয়াল করো, চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। ঠিক আছে? আচ্ছা এবার দেখো, যদি 19 মিলিমিটার একটি চওড়া যদি তোমার সেকেন্ডে লাগে, সেটা হচ্ছে টাইপ 1। আর টাইপ হলো ইনকমপ্লিট ফিউশন, আর হলো কমপ্লিট ফিউশন যদি হয়। আচ্ছা, ইনকমপ্লিট ফিউশন উইথ সিডো জয়েন্ট ক্রিয়েটেড অফ দ্য সাইড অর বোথ সাইড, এক সাইডে দুই সাইডেও ইনকমপ্লিট। ইনকমপ্লিট মানে কি, মানে হলো এটা বড় হয়েছে, বড় হয়ে এটা ডাইরেক্ট এটার সাথে এখন পুরো ফিউজড হয়নি, এটা হলো টাইপ 2। টাইপ 3 কি? ইনকমপ্লিট ফিউশন, কমপ্লিট ফিউশন L5 স্যাক্রাম অফ দ্য ওয়ান সাইড অর দ্য আদার্স, তাই তো? অর্থাৎ তাহলে 2 সাথে 3 পার্থক্য কি? কমপ্লিট আর ইনকমপ্লিট, আর কম্বিনেশন অফ টাইপ 2 এবং টাইপ 3 দুটা মিলে যদি হয় তাহলে টাইপ 3 4। তাহলে কথা কি, কথা খেয়াল, টাইপ 1 হলো 19 মিলিমিটার চওড়া হবে। এখানে ফিউশনের কথা আসে নাই, ফিউশনের কথা এখানে আসে নাই। বড় হয়েছে, ফিউশন এখনো হয় নাই, হওয়ার দিকে গেছে, টাইপ 2। টাইপ 3 হচ্ছে ফিউশন হয়ে গেছে, শেষ। নাম্বার 4, 2 আর 3। এবার আসো যে কি বলছে, খেয়াল করো। সাম মে বি অ্যাসিম্পটোমেটিক, কখন কখন এটা কোনো লক্ষণই থাকে না। Patients with sacralization are more prone toward the back problem than those of the lumbarization. অর্থাৎ তুমি যদি উপর করে শোয়াও তাহলে এই রোগীর ব্যথাটা বাড়বে, তাই তো? তার মানে কি? তার মানে হলো যাদের লাম্বারাইজেশন আছে তাদেরও কোমর ব্যথা হবে, সেকুলারাইজেশন যাদের হবে তাদের বেশি হবে, তাই তো? নাসরিন কথাটা এরকম বুঝাইছে নাসরিন? তো কথার অর্থ দেখো তো মিলে কিনা আমি যেটা বলি। লাম্বারাইজেশন কারে বলছিলাম নাসরিন? এটা হচ্ছে লাম্বারাইজেশন। তাহলে বলছে যে এই শব্দটা 1 নম্বর লক্ষণ। উপর করে যদি শুই আমি, উপর করে শোয়াইলে রোগীর ব্যথাটা বেশি হবে, রোগীর ব্যথা পাবে, কোনো ব্যথা তার তুলনায় বেশি হবে লাম্বারাইজেশন। এই কথা এটা বলতেছে না?
তাহলে লাম্বারাইজেশন কারে বলে? যারা পরে আসছে তাদের উদ্দেশ্যে আরেকটু সেম করি। এরা L5, এরা L4, এরা L5, এরা L4। এটা হচ্ছে এস সেক্রাম। সেক্রামের এই ভার্টিব্রাটা বিচ্ছিন্ন হয়ে লাম্বারের মতো দেখায়, লাম্বারের সাথে মিলে গেছে, তার এই কারণে এর নাম হচ্ছে লাম্বারাইজেশন। ডিক্স এর নাম হলো লাম্বারাইজেশন। কি নাম? লাম্বারাইজেশন। এখন আমরা পড়তেছিলাম সেক্রালাইজেশনের লক্ষণ। সাধারণত এটা কোনো রকম লক্ষণ ছাড়াই হয়। বলতেছে কখনো যদি উপর করে শোয়ায়, রোগী যদি ব্যথা খুব বেশি হয়, তাহলে বুঝতে হবে, আমরা ধারণা করে নিব এটা সেক্রালাইজেশন। ব্যথা তার একটা কারণ হইতে পারে, সেটা কি? স্টেনোসিস, ফ্যাসেট জয়েন্ট অর্থোপ্যাথি, এটা ব্যথা আরও বাড়তে পারে। ওর একটা রোগীর বয়স 42 বছর, তার যদি উপর করে শোয়ানোর পরে ব্যথা বা দুটা জিনিস খুব বেশি মাথায় আসে, একটা হলো ফ্যাসেট জয়েন্ট অর্থোপ্যাথি অথবা এই লাম্বারাইজেশন, কথাটা মাথায় আসবে। এরপর স্টেনোসিস আসতে পারে, আসবে না যে তা না। এবার তৃতীয় গ্রেডে কিন্তু একটা মানুষের বয়স 65 বছর, তাহলে তার প্রথমে কি আসবে? প্রথমে আসবে স্টেনোসিস। প্রথমে কি আসবে? Due to the semi-fused of the bilateral fuse of the L5 vertebra S1, the first thing that to get combination is mobility and likely lumbarization. All the effect of the upon L5 now, which will the not able to cope the stresses during the during the তাহলে কি এটা? এটা কি রিমা? কোন সাইডে এটা? এটা কি লাম্বারাইজেশন না সেক্রালাইজেশন রিমা? এই যে আমার কি হবে এটা? মনে হয় না যে আমি যা বক্তব্য দিলাম, কি পড়াইলাম আর কার পড়াইলাম, কি পড়লাম আর কি বললাম, শেষ পর্যন্ত যে এই কথা বলা হয়, এটা যে অবস্থাটা, এটা কি জেরিন? এটা কি কোন সাইডে? লেফট না রাইট? কাশ্মীরে কোন সাইডে এটা? এবার জেরিন রিমা বলো, এটা কোন সাইডে? কোন সাইডে? কি এটা? কি রোগটার নাম কি? এই টাইপগুলি বলছে, দেখো যে এটা বড় হয়েছে, এটা লাগছে, এটা প্রায় লেগে গেছে, এই যে টাইপ। এটা কি দেখো তো? ইনসেক্টাইজেশন আছে এখানে, লাম্বারাইজেশন এখানে? কোন সাইডে জেনিন? কোন সাইডে এরা, রাইট না লেফট? জেনিন এখন কোন সাইডে এটা? এখন কোন সাইডে এটা? টাইপ 4 এর কি লক্ষণ ছিল কাশফিয়া? কাশফিয়া হ্যাঁ, 10 না, 2 কোনটা? কোন সাইডে 2? দাঁড়াও, তিশা কাশফিয়া বলবে কোন সাইডে 2, রাইট সাইড না লেফট সাইডে? আর লেফট সাইডে কি? 3। তাহলে কি হলো? রাইট হাইভেটা 4 হলো। আচ্ছা, আমরা আরো গুরুত্বপূর্ণ কথা ছিল, আমরা বললাম না কারণ সময় কম। কালকে এটা শেষ করবো। আর কালকে আমরা কি করবো ইনশাআল্লাহ? হাইপো এবং হাইপার। কি বলবো? হাইপার এবং হাইপোলোডোসিস আর ক্লিয়ার বুঝবো। আর সেক্রালাইজেশনটা আমরা একটু ক্লিয়ার ধারণা ছিল না, আজকে আমরা ধারণা দিলাম, মোটামুটি একটা ধারণা আমাদের